বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ১২৪ থেকে ১৩০। 10 অগ্রহায়ণ ১৩৪৮, মঙ্গলবার ইং ২৫/১১/১৯৪১। রাত্রির শেষ জাম। পদ্মার চরের আশ্রমভূমি এখনও নিদ্রিত। বকুল গাছ ও বাবলা গাছগুলি নির্বাক প্রহরীর মতন দাঁড়িয়ে আছে। সারা রাত্রির শিশিরস্নাত ধরিত্রী মৌন যোগাসনে বসে কার ধ্যান করছে কে জানে। তারই কাছে তো সবাই ছোটে, সবাই তার পায়ের তলায় এসে জোটে। এর কোনো দিনক্ষণ নেই, অবিরত অবিশ্রান্ত চলেছে মানবাত্মার এই চিরন্তন অভিসার দরদির কাছে, মরমির কাছে, প্রজ্ঞান ঘন প্রেমময়ের কাছে। তাই মানুষের ভিড় লেগেই থাকে। তিনি চির অতন্দ্র, আর নিরন্তর চলে তার অজস্র সুধাবর্ষণ। আজ তপবনের শিক্ষকবৃন্দ এসেছেন জিজ্ঞাসু মন নিয়ে। শিক্ষা সম্বন্ধে শুরু হল তার অমৃতবাণী। আদর্শকে ধরে ইনস্টিংক্টগুলিকে বাস্তবে মূর্ত করে তোলাই শিক্ষা। নগেন্দা, ছেলেপেলের ইনস্টিংক্ট বোঝা যাবে কি করে? শ্রী শ্রী ঠাকুর, ছেলেপেলের ইনস্টিংক্ট বোঝা কঠিন কিছু নয়। হেরিডিটি কনসিডার করতে হয়, খেলাধুলোর মধ্য দিয়ে লক্ষ্য করতে হয় কার কোন দিকে ঝোঁক দেখতে হয়, খেলার সাথীর সঙ্গে আনগার্ডেড মোমেন্টে ব্যবহার কেমন করে সেই দিকে খেয়াল রাখতে হয়। এই সবের মধ্য দিয়ে ধরা যায়, আর সেই অনুযায়ী নার্চার দিতে হয়, স্টিমিউলেট করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। জেলের ছেলের কাছে জালের উপমা দিতে হয়, কুমোরের ছেলের কাছে হাঁড়ি পাতিলের কথা বলতে হয়। ক্লাসে অনেক ছেলে থাকে, তাদের বংশানুক্রমিকতা ও পরিবেশ বুঝে এমন একটা কমন, সাধারণ ধরন বের করতে হয় যেটা সকলেরই মনে ও মাথায় ধরে। তাছাড়া আবার রকমানেক ধরনে বলা লাগে, যাতে বিভিন্ন গ্রুপের ছাত্ররা স্পেসিফিক নার্চার, বিশিষ্ট পোষণ পায়। আর যদি ডেমনস্ট্রেটিভ ডেলিভারির রকম করে, অর্থাৎ একটা থিয়েট্রিক্যাল পারফরমেন্সের মতন করে তাদের কাছে অ্যাপিয়ার করিয়ে দিতে পারো, আরও ভালো। ইনস্টিংক্টগুলিকে নার্চার দিয়ে অ্যাকুইজিশনে ইন্টারেস্টেড করে প্রত্যেকটি জানাকে মিনিংফুল করে তোলে, ছাত্রের ভিতর এমনতর অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট এনে দেওয়াই শিক্ষকের প্রকৃত কাজ। সমস্ত লাইফ অ্যাফেয়ারকে কতগুলি অ্যাক্টিভিটির গ্রুপে ভাগ করে নিতে হয়, সিলেবাসও সেই অনুযায়ী অ্যাক্টিভিটির ভিতর দিয়ে পড়িয়ে দিতে হয়। ওই পারপাস ফুলফিলড হয় এমনতর করে নতুন ধরনের বই লিখতে হয়। ছেলেপিলেরা কোনো সময় পড়াশোনায় উইলিং থাক আর না থাক, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি থাকলে মুহূর্তে তাদের মুড রেডি করে নেওয়া যায়। ছেলে যে পারে না এমনভাবে কিছুতে ঢোকাতে নেই। টিচারের একটা কেয়ারলেস রিমার্ক ছেলের মাথা খেয়ে দিতে পারে। কাজে কর্মে ব্যবহারে পড়াশোনায় ছাত্রের একটু উন্নতি দেখলেই তা পাবলিকলি অ্যাপ্রিশিয়েট করা লাগে। ওতে এনকারেজড হয়ে বাহবাহার লোভে আরও লেগে যায়। গ্রেটেস্ট ডিসকোয়ালিফিকেশন অফ এ টিচার হল আরেকজন টিচারকে ডাউন বা খাটো করা। আইডিয়ালকে মাঝখানে রেখে প্রত্যেক টিচারে এমনভাবে ইন্টারেস্টেড হবে যে ১৫ জন টিচার যেন আলাদা আলাদা নয়, সবাই মিলে যেন একজন টিচার। ছাত্ররা যতজনের কাছেই পড়ুক মনে হবে একজনের কাছেই পড়ছে। একটি ছাত্র কোনো একজন টিচারে ইন্টারেস্টেড হতে গেলে সব টিচারে ইন্টারেস্টেড না হয়ে পারবে না। শিক্ষকদের মনে রাখতে হবে যে ইনডমিটেবল অ্যাক্টিভ আর্জ টু ফুলফিল দ্য আইডিয়াল বিলাভেডই হচ্ছে ফান্ডামেন্টাল নিউক্লিয়াস অফ ম্যান বিল্ডিং, নেশন বিল্ডিং। আরও স্মরণ রাখতে হবে যে করামুখর পড়া হবে, কিন্তু পড়ামুখর করা নয়। বিমলদা, কি কর্মের আয়োজন করা যায়? শ্রী শ্রী ঠাকুর, আমার মনে হয় এগ্রিকালচারকেই করতে হয় মূল ভিত। সেই সঙ্গে থাকবে কার্পেন্ট্রি, স্মিথি, উইকার ওয়ার্কস, টেইলরিং, উইভিং ইত্যাদি, উইথ আ ভিউ টু ডেমনস্ট্রেট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড আর্টিস্টিক স্কিল। সমস্ত কাজের ভিতর দিয়ে দেখতে হয় এফিসিয়েন্সি গ্রো করছে কিনা, কত কম সময়ে কত বিউটিফুলি ও প্রফিটেবলি আউটপুট করছে। অর্জুনে পতু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। গতানুগতিকভাবে কতকগুলি কাজের প্রবর্তন করলেই যে হবে তা নয়। টিচারের যদি ইনকুইজিটিভ, রিসার্চফুল অ্যাক্টিভ অ্যাটিটিউড থাকে, তবেই মোনোটনি ব্রেক করে ছাত্রের শেখার অর্জ বাড়ে।
আলোচনার স্রোত চলেছে। সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলি শুনছেন। মাঝে মাঝে এক আধটা প্রশ্ন করা হচ্ছে। পূর্ব আলোচনার সূত্র ধরে প্রশ্ন করা হল, আপনি শিক্ষার মধ্যে কৃষি, কাঠের কাজ, কামারশালার কাজ, বয়ন, রাজমিস্ত্রির কাজ, বেত ও বাঁশের কাজ, নানা প্রকার কুটির শিল্প ইত্যাদি অবশ্য শিক্ষণীয় হিসাবে প্রবর্তন করতে চেয়েছেন। জীবিকা হিসাবে এসব যদি গ্রহণ না করি, এত শিখে লাভ কি? শ্রী শ্রী ঠাকুর: এই ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিজ অ্যাট ইজ উইথ ইলেকট্রিক স্পিড, অর্থাৎ মৌলিক কাজগুলি সহলে বিদ্যুৎ গতিতে করার অভ্যাস থাকলে তোমার আর বেকার হতে হবে না। অ্যালাইড, অর্থাৎ সংশ্লিষ্ট যে কোনো কাজ আরম্ভ করতে পারবে। তোমাকে এসব কাজে কেউ ঠকাতে পারবে না। আর এতগুলি কাজ যদি তোমার জানা থাকে, তুমি ওকালতি করো আর যাই করো, ফাইনলি, অর্থাৎ সূক্ষ্মভাবে ও সাকসেসফুলি, অর্থাৎ কৃতকার্যতা সহকারে করতে পারবে। কারণ ওই সব কাজের অভিজ্ঞতা তোমার বোধকেও অতখানি পুষ্ট করে তুলবে, তোমার ভিতর কনফিডেন্স অর্থাৎ আত্মপ্রত্যয় গজিয়ে দেবে। ওগুলি জানতে গিয়ে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন অর্থাৎ বোধপ্রবাহী ও কর্মপ্রবাহী স্নায়ুর সঙ্গতি ও অর্জনপটুতার ট্রেনিং ছেলেবেলা থেকে হয়ে থাকবে। তাই তোমাকে উতরে দেবে। সব কাজ জানা ও পারার মধ্যে থাকলে যে কোনো সিচুয়েশন অর্থাৎ অবস্থাকে ফেস করতে অর্থাৎ সম্মুখীন হতে ঘাবড়াবে না। আজ আমাদের দেশে চৌকস মানুষের বড় অভাব হয়ে গেছে। শশা বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে যথাসম্ভব সর্বতোমুখী শক্তি ও প্রতিভার স্ফুরণ যদি করে তুলতে পারো, মানুষগুলি গোটা মানুষ হয়ে উঠবে, জাতীয় শক্তিমান হবে। দীর্ঘদিন মোটর নার্ভ ইউজ অর্থাৎ কর্মপ্রবাহী স্নায়ুর ব্যবহার না করে করে তথাকথিত শিক্ষিত অনেক দিক থেকে পঙ্গু হয়ে রয়েছে। তাদের ওই ফাইন নার্ভগুলি অবশ হয়ে গেছে। ওগুলিকে বাস্তব কাজের ভিতর দিয়ে যদি পোষণ না দেওয়া যায়, জীবনের উল্লাসই তারা সম্মুখ উপলব্ধি করতে পারবে না। আবার ফিউচার জেনারেশন অর্থাৎ পরবর্তী বংশধরও এর দ্বারা অ্যাফেক্টেড অর্থাৎ আক্রান্ত হবে। তাই শিক্ষায় প্র্যাকটিক্যাল ওয়ার্ক অর্থাৎ বাস্তব কাজের কথা আমি অত করে বলি। মোটর সেন্সরি কোঅর্ডিনেশন অর্থাৎ বোধপ্রবাহী ও কর্মপ্রবাহী স্নায়ুর সঙ্গতিকে যদি ইগনোর অর্থাৎ উপেক্ষা করো, সে শিক্ষা ফলবতী হবে না। প্রফুল্ল: তাহলে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন অর্থাৎ বোধপ্রবাহী ও কর্মপ্রবাহী স্নায়ুর সঙ্গতি জাগানোর তুক কি? আর পারিপার্শ্বিকের মধ্যেও বা তা ব্যাপকভাবে চারান যায় কেমনভাবে? শ্রী শ্রী ঠাকুর দৃপ্ত কণ্ঠে আবেগ ভরে বলতে লাগলেন। ভাবের আতিশয়ে তার চোখ দুটি বিস্ফারিত হয়ে জলজল করতে লাগল। বদনমণ্ডল এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। স্বস্তিয়নির কটি নীতি পালন কর, ওই কটি ছাড়া পথ নেই। ওতে সব হবে, নিশ্চয় 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 বলছি, কোনো সন্দেহ নেই। একজন স্বস্তিয়নি করতে থাকলে সে তো বৃহৎ থেকে বৃহত্তর পারিপার্শ্বিকের সংস্পর্শে যাবেই। তার চলনায়, তার ইম্পালসে তার পারিপার্শ্বিকের মধ্যেও ফ্যাক্টর অর্থাৎ নীতিগুলি ঢুকতে থাকবে। স্বস্তিয়নি হল একটা স্বপারিপার্শ্বিক রান, ইভলিউশনের দিকে অর্থাৎ বিবর্তনের দিকে, বিকামিংয়ের দিকে। এতে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক, কমপ্লেক্স অর্থাৎ বৃত্তির দিক, সাইকিক্যাল অর্থাৎ মানুষ, এনভায়রনমেন্টাল অর্থাৎ পারিবেশিক, মেটিরিয়াল অর্থাৎ জাগতিক সব দিক সমান্তরালভাবে অ্যাডজাস্টেড অর্থাৎ নিয়ন্ত্রিত হতে থাকবে। সবগুলিই কিন্তু পালন করতে হবে। কোনো একটি নীতি পালনে ত্রুটি হলে বুঝতে হবে আমার এই পুণ্যব্রত ক্ষুণ্ণ হল। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এদিকে লক্ষ্য রেখে চলতে হবে। নিত্য নিরখ পরখ করে দেখতে হবে আমার ওই ব্রত উদ্যাপনে কোথায় ব্যত্যয় হল। সেটা আবার জাগ্রত প্রচেষ্টায় বাস্তব আচরণের বেলায় শোধরান লাগবে। এইভাবে দেখতে দেখতে একটা মানুষ নিশ্ছিদ্র আমান দেবতা হয়ে ওঠে, তার পারিপার্শ্বিকও রাঙিয়ে ওঠে নতুন রঙে। স্বস্তিয়নির 5টি নীতির কথা আবার বলছি। 1 নম্বর, ইষ্টপূজার যন্ত্র বিবেচনা করে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলবে। 2 নম্বর, যে কাজে যা ভালো বলে মনে হবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলবে। 3 নম্বর, প্রবৃত্তি যখন যেদিকেই উকি মারুক না কেন সেই ঝোঁকটাকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে ঘুরিয়ে দেবে। 4 নম্বর, পারিপার্শ্বিকের বাঁচা বাড়াকে নিজেরই বাঁচা বাড়ার সার্থকজ্ঞানে ইষ্টানুগ সেবা ও যাজনে তাদের উচ্ছল ও উদ্বর্ধিত করে শ্রেয়প্রাণ করে তুলবে। আর নিত্য নবনব উদ্ভাবনী প্রচেষ্টার ভিতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইষ্টার্থে যত বেশি পারো নিবেদন করবে।
এবং 30 দিনের দিন 3টে টাকা ইষ্ট সকাশে নিবেদন করে বাদ বাকি স্বস্তিয়নির উদ্বৃত্ত তহবিলে মজুদ রাখবে। তা দিয়ে স্থাবর ইষ্টোত্তর সম্পত্তি করবে। তার আয়ের 1/5 তুমি সেবায়িত হিসেবে গ্রহণ করতে পারো, বাকি 4 অংশ ইষ্টোত্তর সম্পত্তি বৃদ্ধির কাজে লাগাবে। সবগুলি নীতিই পালনীয়, কিন্তু অর্ঘ্য রাখাটা যদি অটুটভাবে চালান যায়, এমনকি বিশেষ অবস্থায় ভিক্ষা করেও যদি সেটা অব্যাহত রাখা যায়, তার ফলে আস্তে আস্তে অন্যগুলিও আসতে থাকে। অবশ্য যদি আগ্রহ থাকে, আরগুলি পালন করার চেষ্টা করি কিন্তু অর্ঘ্য রাখি না, তাতে কিন্তু হবে না। উৎসের জন্যই যা কিছু, ওইটে হলো বোঁটা, ওই বোঁটা ভেঙে গেলে আর সবও ভাঙতে থাকবে। মূল আর্জ ঠিক রাখতে হবে সর্বদাই, নইলে নিরর্থক হবে, শুকিয়ে যাবে প্রচেষ্টা। নলেজ অফ টাইমের জন্য অ্যাকিউরেসি অফ টাইম অ্যান্ড ডেট অবজার্ভ করা দরকার। বহু লোকে প্রপারলি স্বস্তিয়নি অবজার্ভ করার ফলে কতখানি যে হতে পারে ভেবে শেষ করা যায় না। স্বস্তিয়নির উদ্বৃত্ত থেকে কত স্বস্তিয়নি স্টেট গড়ে উঠবে। কোনো এক অ্যাকচুয়ারি নাকি এটাকে রেভলিউশনারি ইকোনমিক্স বলেছে। কোনো এমার্জেন্সিতে স্বস্তিয়নি স্টেটগুলির বার্ষিক আয়ের 4/5 টেনে নিলে আর ট্যাক্স করা লাগবে না। ইষ্ট ও পূর্বের জন্য অফুরন্ত সম্পদ রয়ে যাবে। দেশে আর হাত আসতে পারবে না। জগৎ অমৃতময় হয়ে যাবে। সকলের মর্মস্থল আলোড়িত করে আগ্রহ আবেগে শ্রী শ্রী ঠাকুর কথাগুলি বলে গেলেন। বলার পর সহজভাবে আদর ভরা কণ্ঠে বললেন, প্যারিচরণ, তামাক খাওয়াও। প্যারিদা তামাক সেজে গড়গড়ার নলটি শ্রী শ্রী ঠাকুরের হাতে তুলে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে হাসি মুখে প্রীতিপ্রসন্ন ভঙ্গিতে সস্নেহে সবার দিকে তাকাতে লাগলেন। তার মধুময় দৃষ্টি সকলের অন্তরে যেন অমৃত স্পর্শ বুলিয়ে দিচ্ছে। সকলের বুক কানায় কানায় ভরে উঠছে। কারো কোনো কথা বলতে ইচ্ছে না করছে। একটা সুখে বেঘরে আচ্ছন্ন স্তব্ধ সবাই। ধীরে ধীরে অরুণোদয় হল। শিশির স্নাত বালুচর ঝিকমিক করে উঠল। বাবলা, নিম ও বকুলের শীর্ষে ঝলকে উঠল সোনালি আলো। শ্রী শ্রী ঠাকুরের কাছে লোকের ভিড়ও জমে উঠতে লাগল। আবাল বৃদ্ধ বনিতা আসছেন সুপ্রভাতে তাকে প্রণাম করে সমবেত প্রার্থনায় যোগ দিয়ে দিনযাত্রাকে শুভোৎসবময় করে তুলতে। এরপর মহাপুরুষ ও তার সাঙ্গপাঙ্গদের আবির্ভাবের বিষয়ে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রয়োজন মতো এক একটা কনস্টেলেশন অর্থাৎ জ্যোতিষ্কমণ্ডল আগে পরে সবটা নিয়ে ফুটে ওঠে। মহাপুরুষ যখন আসেন তাতে অনুরক্ত সাঙ্গপাঙ্গও আসেন। এই সাঙ্গপাঙ্গদের কাজ হয় ওই মহাপুরুষের মিশন অর্থাৎ জীবন উদ্দেশ্যকে বাস্তবে ফুটিয়ে তোলা। মহাপুরুষরা যে পদাঙ্ক রেখে যান তাই হয় ভবিষ্যৎ মানুষের চলার পথ। সাঙ্গপাঙ্গদের মধ্যে যারা যত অচ্যুত নিষ্ঠা সম্পন্ন, আচরণ সিদ্ধ, লোকহৃদয়কে আদর্শে আকৃষ্ট করে তারা তত দেবদীপ্তিতে দীপ্তিমান হয়ে ওঠেন। মানুষ এদের কথা স্মরণ করে ভরসা পায়, প্রেরণা পায়, জীবন পায়। এরপর শ্রী শ্রী ঠাকুর উঠে পায়খানায় গেলেন এবং শ্রীযুত কিশোরীদার পরিচালনায় মাতৃমন্দিরের বারান্দায় সমবেত বিনতি প্রার্থনা শুরু হলো।